টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব পরাজয় ছোট গল্পটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। এই ছোট গল্পটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই বাড়িতে, স্কুলে বা গৃহশিক্ষকের কাছে এই ছোট গল্পটি এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই ছোট গল্পটির ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই ছোট গল্পটির ওপর বানানো ভিডিওগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে পরীক্ষায় প্রশ্নোত্তর করা কোনো ব্যাপার না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই ছোট গল্পটি পড়া। এখন এই ছোট গল্পটির ওপর কত রকমের প্রশ্ন হতে পারে তা দেখে নেব আমরা পরবর্তী স্লাইডে। দেখো, চলে আসলাম পরবর্তী স্লাইড এবং প্রথমেই লেখা আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যার প্রশ্নমান সবসময় থাকে এক এবং যেখানে তোমরা দুটো থেকে তিনটে বাক্যের মধ্যে এই দুটো থেকে তিনটে অপশানের মধ্যে রাইট অপশানটা চুজ করো। এরপরে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যেটা তোমাদের একটা সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে হয় এবং যার প্রশ্নমান অবশ্যই থাকে 1 নম্বর। এরপরে থাকছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যেটাকে বলা হয়ে থাকে শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্নমান হতে পারে 2, 3 অথবা কোনো সময় 4-এও আসতে পারে। এরপরে থাকছে হাতে কলমে অংশ। হাতে কলমে হলো তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো রয়েছে এবং ব্যাকরণের যে অংশ রয়েছে বইয়ের মধ্যে হাতে কলমে অংশটায়, সেই সমস্ত প্রশ্ন আলোচনা করে দিচ্ছি আমরা এই হাতে কলমে অংশটার মধ্যে। এরপরে আমরা চলে যাব আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা বহু বিকল্পীয় প্রশ্নতে। তবে এখানে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নেব যে এই ভিডিওর যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে তোমরা এমসিকিউ হোক, ভিএসএকিউ হোক, এসএকিউ হোক বা হাতে কলমে যার যে অংশটা দরকার বা যার যে প্রশ্নগুলো দরকার সেই প্রশ্নগুলো খুঁজে পেয়ে যেতে পারো সেই টাইমলাইন অংশের মধ্যে। এটা তোমাদেরই সুবিধার জন্য করা হয়েছে। এরপর আমরা চলে যাব আমাদের এমসিকিউ এর প্রথম প্রশ্নে। আর আমি যখন এই প্রশ্নগুলো আলোচনা করব তখন তোমরা কি করবে, তখন তোমরা আমার সাথে সাথে এমসিকিউতে কে কত স্কোর করছো সেটা কাউন্ট করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। দেখো, প্রথমেই লেখা আছে পরাজয় গল্পটির রচয়িতা। পরাজয় গল্পটি কে লিখেছেন? ক. শান্তিদাস গঙ্গোপাধ্যায়, খতে আছে শান্তিরঞ্জন মুখোপাধ্যায়, গতে আছে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়, ঘতে আছে শান্তিপ্রিয় গঙ্গোপাধ্যায়। তার নামটি কি ছিল? অবশ্যই মনে রাখতে হবে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। এবং শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় আমরা পেয়ে যাচ্ছি কোথায় দেখে নাও, একদম অপশন গতে পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন গ, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়। এরপর আমরা চলে যাব প্রশ্ন 2-এ চলে এলাম। দেখো, রঞ্জনের সঙ্গে ক্লাবের সম্পর্ক ছিল। আমরা এখানে দেখেছি যে রঞ্জন একজন খেলোয়াড় এবং তার সঙ্গে তার যে ক্লাবের সম্পর্ক এবং তার যে ভাঙা গড়া সেইটা নিয়ে এই ছোট গল্পটি আবর্তিত হয়েছে। তাহলে রঞ্জনের সঙ্গে তার নিজের যে ক্লাব ছিল সেই ক্লাবের সম্পর্ক ছিল কত বছরের? কতে আছে 15 বছরের, খতে আছে 16 বছরের, গতে আছে 17 বছরের, ঘতে আছে 18 বছরের। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই 15 বছরের। অপশান ক সঠিক উত্তর। তোমরা অবশ্যই বই খুব ভালো করে পড়বে এবং এই ধরনের প্রশ্নগুলো তো খুব কমন প্রশ্ন, এগুলো যেন ভুল না হয়। এরপরেই চলে আসবো 3 নম্বর প্রশ্ন। ক্লাবের বার পুজো হয়, আমরা দেখেছি যে রঞ্জন ক্লাবের বার পুজোয় নিমন্ত্রিত হয় না। তো কিন্তু ক্লাবের বার পুজো হয় কোন সময়? কতে আছে 1 জানুয়ারিতে, খতে আছে 1 পৌষে, গতে আছে 1 বৈশাখে, ঘতে আছে 1 মাঘে। সঠিক উত্তর হয়ে যাবে 1 বৈশাখে।
পয়লা বৈশাখে ক্লাবের বার পুজো হয়। আচ্ছা, বার পুজো জিনিসটা কি? বার পুজো হলো পয়লা বৈশাখের দিন ফুটবল মাঠ আর কি সংস্কারের উদ্দেশ্যে যে পুজো দেওয়া হয়, সেই পুজোর উদ্দেশ্যে সেটাই বলা হয়ে থাকে বার পুজো। তো সেই বার পুজোতেই রঞ্জন অনুপস্থিত ছিল, তার কারণ তার ক্লাব থেকে তাকে নিমন্ত্রণ করা হয়নি। এরপরে চলে যাব আমরা 4 নম্বর প্রশ্ন। ক্লাবের জার্সিকে রঞ্জন ভালোবাসে। তার নিজের ক্লাবের সেই জার্সি যে পোশাক, তাকে ভালোবেসেছিল কার মতো? ক বাবার মতো, খতে আছে মায়ের মতো, গতে আছে ছেলের মতো, ঘতে আছে বন্ধুর মতো। ভালোবেসেছিল মায়ের মতো, রঞ্জন ভালোবাসে মায়ের মতো। সঠিক উত্তর অপশন খ। 5 নম্বর প্রশ্ন। গাড়িটা পার্ক করে রঞ্জন গিয়ে বসেছিল একটা কোথায়? কতে আছে চায়ের দোকানে, খতে আছে পার্কে, গতে আছে বেঞ্চিতে, ঘতে আছে গাছের গুড়িতে। এই সময় রঞ্জন আমরা দেখেছি যে যখন এক অস্থির সময় কাটছিল রঞ্জনের, যে ভাবতেই পারেনি যে ক্লাব তাকে এভাবে নিমন্ত্রণ করবে না, সেই সময় রঞ্জন বেরিয়ে গিয়েছিল তার গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পরে সে কি করেছিল? একটা কোথায় বসেছিল? বেঞ্চিতে বসেছিল। দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন গ, বেঞ্চিতে। তারপরে আমরা দেখেছি যে গঙ্গার ঘাটের দিকে তাকে যেতে। 6 নম্বর। পুরানো ক্লাবে রঞ্জনকে নিয়ে আর আগের মতো কি নেই বলে সে অনুভব করেছিল? কি নেই বলে সে অনুভব করেছিল? কতে লাফালাফিটা, খতে আছে হইচইটা, গতে আছে রাগারাগিটা, ঘতে আছে মাতামাতিটা। আগের মতো আর মাতামাতিটা নেই বলে সে অনুভব করেছিল। অপশন ঘ সঠিক উত্তর। 7 নম্বর। স্বপনদা আমি রঞ্জন সরকার বলছি। স্বপনদা ছিল বড় ক্লাবের কি? ক সেক্রেটারি, খতে আছে প্রবীণ সদস্য মানে পুরানো সদস্য, গতে আছে প্রেসিডেন্ট, ঘতে আছে নবীন সদস্য। তো এই স্বপনদা আমি রঞ্জন সরকার বলছি, এখানে ফোনে কথা বলা হচ্ছিল। রঞ্জন সরকার ফোনে স্বপনদার সাথে কথা বলছিল এবং স্বপনদা ছিল সেই যে বড় ক্লাব আগে থেকেই রঞ্জনকে অনেক প্রলোভন দিয়েছিল, কিন্তু সেই ক্লাব থেকে নিজের ক্লাব থেকে রঞ্জন কখনোই সরে যায়নি। তো সেই বড় ক্লাবের কে ছিল? সে ছিল সেক্রেটারি পেয়ে যাচ্ছি অপশন কতে। 8 নম্বর। রঞ্জনের সঙ্গে দেখা করতে এসেছিল। রঞ্জনের সঙ্গে কে দেখা করতে এসেছিল? ক ঘোষদা, খতে আছে স্বপনদা, গতে আছে বোসদা, ঘতে আছে দাসদা। রঞ্জনের সঙ্গে দেখা করতে এসেছিলেন কে? তোমরা বলে নাও, তাহলে এখানে তোমরা একটি নামই পাচ্ছ যে স্বপনদা তার সঙ্গে দেখা করতে এসেছিল, অর্থাৎ আমাদের অপশন খ হয়ে যাচ্ছে রাইট আনসার। এরপর চলে যাব প্রশ্ন 9 লেখা আছে পরাজয় গল্পের প্রধান চরিত্র রঞ্জনের পদবী ছিল। আমরা এখানে রঞ্জনের পদবী অনেকবার উচ্চারণ করেছি, সুতরাং এটা তোমরাই খুঁজে নেবে যে কোন টাইটেলটা সঠিক। দেখো কতে লেখা আছে ঘোষ, খতে আছে মিত্র, গতে আছে সরকার, ঘতে আছে ভট্টাচার্য। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সরকার। এবং এই বার পুজো যখন অনুষ্ঠিত হয় এবং সেই সময় মনে হয় যে ওই পুজোর মাধ্যমে প্রত্যেক বছর তারা খেলায় জিতবে, তো সেই রকম একটা অত্যন্ত যেটা সেখানে যেখানে তাকে ভালো করে নিমন্ত্রণ করা হতো প্রত্যেক বছর রঞ্জন সরকারকে, সেখান থেকে তাকে এবারে নিমন্ত্রণই করা হয়নি। এরপরে আসছি 10 নম্বর প্রশ্ন। রঞ্জনকে যখন সকলে হন্যে হয়ে খুঁজছে তখন সে কোথায় ছিল? কতে আছে সিমলায়, খতে আছে দার্জিলিংয়ে, গতে আছে সিকিমে, ঘতে আছে কলকাতায়। সে কোথায় ছিল সেই সময়? সিকিমে, যখন সবাই তাকে হন্যে হয়ে খুঁজছে, অর্থাৎ তার ক্লাবের লোকেরা। চলছে 2 প্রধানের খেলা কোন ক্রীড়াঙ্গন অর্থাৎ যে মাঠটায় খেলা হচ্ছিল, যে জায়গায় খেলা হচ্ছিল সেই জায়গার নাম কি ছিল? ক বিদ্যাসাগর, খতে আছে বিশ্বভারতী, গতে আছে যুব ভারতী, ঘতে আছে শিলিগুড়ি। কোন ক্রীড়াঙ্গনে খেলা হচ্ছিল? যুব ভারতী। অপশন গ সঠিক উত্তর। চলে যাব 12 নম্বর প্রশ্ন। রঞ্জনের একজন সহ খেলোয়াড়ের নাম হলো। রঞ্জনের একজন সহ খেলোয়াড়ের নাম আমরা ছোট গল্পে পেয়েছি, তা দেখে নেব। কতে আছে সমর, খতে আছে অমর, গতে আছে গৌতম, ঘতে আছে প্রশান্ত। সঠিক উত্তর সমর। অপশন ক সঠিক উত্তর।
এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের এমসিকিউ এর সব রকমের প্রশ্ন। আশা করি তোমরা 12-র মধ্যে খুব ভালো স্কোর করেছো। তবে যারা ভালো স্কোর করতে পারলে না তাদের বুঝতে হবে যে প্রিপারেশনে কোথাও খামতি থেকে যাচ্ছে। আর প্রিপারেশনে যদি কোথাও খামতি থাকে তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে দরকার ভালো স্টাডি ফ্লো। চলো দেখে নেবো কি সেই স্টাডি ফ্লো। ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1 কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2 লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3 ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4 কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5 মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6 আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর চলে যাব আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীতে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্নমান সবসময় থাকে 1। দেখো প্রথম প্রশ্নেই লেখা আছে, কর্মসূত্রে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় কোন কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি দৈনিক বসুমতী এবং যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। দৈনিক বসুমতী ও যুগান্তর। এটা দন্তের স বুঝে নিও। দৈনিক বসুমতী ও যুগান্তর পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এরপরে আসছি প্রশ্ন 2।
সারাটা সকাল ও ছটফট করে বেরিয়েছিল। কে কেন ছটফট করে বেরিয়েছিল? কে কেন ছটফট করে বেরিয়েছিল? এখানে রঞ্জন সরকারের কথা বলা হচ্ছে। সে কেন ছটফট করে বেরিয়েছিল? কারণ গত 15 বছর ধরে যে ক্লাবের হয়ে সে ফুটবল খেলেছে তারাই নববর্ষের বার পুজোয় তাকে নেমন্তন্ন করেনি, এবং সেই মনোকষ্টে সারাটা দিন সে সারাটা সকাল সে ছটফট করে বেরিয়েছে। 3 নম্বর, আর এবার শব্দটি ব্যবহার করা হয়েছে কেন? এখানে এবার শব্দটি ব্যবহার করেছে কারণ অন্য বছরের থেকে এবারের যে পরিস্থিতি, সেই এবারের পরিস্থিতি বদলে গেছে। এবার রঞ্জন সরকারকে বার পুজোর দিন ক্লাবে যাওয়ার জন্য গাড়ি পাঠানো হয়নি, এমনকি টেলিফোন পর্যন্ত করে তাকে বলা হয়নি তাকে আসার কথা, অর্থাৎ সেই জন্যই বলা হয়েছে এবার শব্দটি এখানে। 4 নম্বর প্রশ্ন, 10 নম্বর জার্সিটা রঞ্জনকে কি দিয়েছিল? তাহলে দেখো এখানে তোমাদের এমসিকিউতে আসতে পারে যে কত নম্বর জার্সি, এটাও আসতে পারে, সুতরাং এটা লিখলেও 10 নম্বর লিখতে হবে। তাহলে এই ধরনের ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, এগুলো ভালো করে খেয়াল করবে। 10 নম্বর জার্সিটা রঞ্জনকে কি দিয়েছিল? তাকে দিয়েছিল মান, অর্থ। মান মানে কি? তার যে তার যে প্রতিপত্তি হয়েছে বা তাকে যা যতটা মানুষ চিনেছে, অর্থাৎ তার সেই মান, বল, শক্তি, প্রতিপত্তি, অর্থ, এই সমস্ত কিছু এই 10 নম্বর জার্সিটা অর্থাৎ খেলার যে তার পোশাকটা সেটি দিয়েছে। 5 নম্বর, রঞ্জন দা তুমি কাল ক্লাবে যাওনি? এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? অফিসের একজন সহকর্মী রঞ্জন সরকারকে এই প্রশ্নটি করে, এবং তার প্রশ্নের উত্তরে রঞ্জন জানিয়েছিল যে তাকে আগের দিন সকালে কলকাতার বাইরে যেতে হয়েছিল, তাই সে বার পুজোর দিন ক্লাবে উপস্থিত থাকতে পারেনি। 6 নম্বর, ঘোষদা একটা বড় খবর আছে। কি সেই বড় খবর? কোন খবরের কথা বলা হচ্ছে? আলোচ্য অংশে এখানে রঞ্জনের যে প্রতিদ্বন্দ্বী ক্লাব, অর্থাৎ সেক্রেটারি, যার সেই ক্লাবের যে সেক্রেটারি ছিলেন যে স্বপনদা, সেই ক্লাবের কর্মকর্তা জনৈক ঘোষদা, যার কথা উঠে এসেছে যে ঘোষদা, যে খবর দিতে চেয়েছিলে যে তা হলো, ঘোষদাকে যে খবর দিতে চেয়েছিলে তা হলো রঞ্জন সরকার নিজের ক্লাব ছেড়ে তাদের ক্লাবে যোগ দিতে ইচ্ছুক। তাহলে ঘোষদা একটা খবর দিচ্ছে, কে বলেছে? না, এই সেই সেক্রেটারি, প্রতিদ্বন্দ্বী ক্লাবের সেক্রেটারি স্বপনদা তার ক্লাবের যে কর্মকর্তা বলে ঘোষদা বলে যিনি ছিলেন, তাকে খবর দিতে চেয়েছিলেন যে রঞ্জন সরকার নিজের ক্লাব ছেড়ে তাদের ক্লাবে যোগ দিতে চেয়েছে, এবং এটা সত্যি তাদের কাছে একটা বড় খবর। 7, হ্যাঁ স্বপনদা, ওরা আমায় ডাকেনি। কথাগুলো কে বলেছিল? কথাগুলো কে বলেছিল? অবশ্যই বলতে হবে যে কলকাতার বড় ক্লাবের নামকরা ফুটবলার রঞ্জন সরকার। 8, রঞ্জন দাকে অত গম্ভীর দেখে কারা তার কাছে আর ঘেঁচছে না? কারা ঘেঁচছিল না? কারণ তার অফিসে রঞ্জনের থেকে বয়সে ছোট যে সমস্ত সহকর্মী খেলোয়াড়রা ছিল তাকে গম্ভীর দেখে তার কাছে আর ঘেঁচছিল না। 9, নিজের দলের কর্মকর্তারা কোনো যোগাযোগ না করায় রঞ্জন 3 দিনের মাথায় কাকে ফোন করে? নিজের দলের কর্মকর্তারা যখন তার সাথে কোনো রকম যোগাযোগ করে না, সেই সময় 3 দিনের মাথায় সে প্রতিদ্বন্দ্বী ক্লাবের সেক্রেটারি স্বপনদাকে ফোন করে। 10, আমি ফিরিয়ে দিয়েছি। কে কি ফিরিয়ে দিয়েছে? কে কি ফিরিয়ে দিয়েছে? এখানে কোন কথা বলা হয়েছে? বলা হয়েছে নিজের দলের কর্মকর্তারা যখন তাকে কোনো রকম কোনো সুযোগ করে দেয়নি, এই সুযোগ বলছি, বার পুজোয় যখন নিমন্ত্রণ করেনি, সেই সময় তার মনে হয়েছে যে রঞ্জনের মনে হয়েছে যে আমি আজকে যে যারা আমাকে নিমন্ত্রণ করলো না, সেই তাদের জন্যেই আমি তাদের জন্যেই কী করেছি, আমি লক্ষ লক্ষ টাকার অফার ছেড়ে দিয়েছি। অন্যান্য ক্লাব যখন তাকে বিভিন্ন অফার দিয়েছিল, সেই সমস্ত অফার তাদেরকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র নিজের ক্লাবের কাছ থেকে কিছু মর্যাদা এবং ভালোবাসা পাওয়ার ইচ্ছায়। তো আমি ফিরিয়ে দিয়েছি। কে কি ফিরিয়ে দিয়েছে? যা রঞ্জন সরকার অন্যান্য ক্লাবের যে তাদের যে অফার, যে লক্ষ লক্ষ টাকার অফার, সেগুলো সে ফিরিয়ে দিয়েছে। 11, রঞ্জনের দল বদলের খবর ছড়ানোর ফলে কি হয়েছিল? রঞ্জনের দল বদলের খবর ছড়ানোর ফলেই তার পুরানো ক্লাবের কর্তাদের টনক নড়েছিল। 12, কলকাতার 2 বড় দলের প্রথম লড়াই কোথায় ছিল? কলকাতার 2 বড় দলের প্রথম লড়াই কোথায় ছিল? না, কলকাতার 2 বড় দলের প্রথম লড়াই ছিল সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে, এবং ক্রীড়াঙ্গনে বানানটা অবশ্যই ঠিক করে লিখবে। 13,
রঞ্জন সরকার কোন পজিশনে ফুটবল খেলতো? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রঞ্জন সরকার কোন পজিশনে ফুটবল খেলতো? রঞ্জন সরকার স্ট্রাইকার পজিশনে ফুটবল খেলতো। এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ ভেরি শর্ট আনসার কোশ্চেনের সবশেষ প্রশ্ন। এরপরে আমরা চলে যাব আমাদের ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট আনসার কোশ্চেনে, যার প্রশ্নমান হতে পারে 2, 3 অথবা তার বেশিও হতে পারে, অর্থাৎ তোমাদের 4 মার্কসও আসতে পারে। চলে যাচ্ছি প্রথম প্রশ্নতে। আমরা তো ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম, কারা কেন অবাক হয়ে গিয়েছিল? এখানে কাদের অবাক হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে? যখন এই ধরনের ব্যাখ্যাভিত্তিক প্রশ্নগুলো আলোচনা করবে তখন কার লেখা কোথা থেকে নেওয়া হয়েছে বলে নেবে এবং তারপরে বলবে যে কারা কেন অবাক হয়ে গেছিল। তাহলে অবাক হয়েছিল তারা কারণ রঞ্জন সরকারের অফিসের সেই সব যে সহকর্মীরা যারা ছিল তারা অবাক হয়ে গেছিল, যারা কেউ কেউ ছিলেন খেলোয়াড় এবং খেলার উৎসাহী। এবং কেন অবাক হয়ে গেছিল প্রশ্নে তোমরা বলবে যে পয়লা বৈশাখের বার পুজোয় ক্লাবের সব থেকে গুরুত্বপূর্ণ যে খেলোয়াড় সেই রঞ্জনের অনুপস্থিতিতে তারা অবাক হয়ে গিয়েছিল। প্রশ্ন 2, দেখো, ওদের সঙ্গে কথা বলার পর ওর মনের মধ্যে জমে ওঠা মেঘটা কেটে গিয়েছিল। কার মনের মেঘ কিভাবে কেটে গিয়েছিল? কার কথা বলা হয়েছে? এখানে রঞ্জন সরকারের কথাই বলা হয়েছে এবং এখানে বলতে হবে যে গত 15 বছর ধরে বার পুজোর নিমন্ত্রণ জানিয়ে ক্লাবের প্রেসিডেন্ট বা সেক্রেটারি তাদের যে বিশেষ খেলোয়াড় রঞ্জন সরকারকে ফোন করতেন। সকালে রঞ্জনের বাড়িতে গাড়ি পাঠিয়ে দিতেন এবং গত বছর বার পুজোর সময় রঞ্জন অনুভব করে যে তার প্রতি ক্লাব কর্তাদের কেমন যেন একটা ছাড়ো ছাড়ো ভাব, কিন্তু তার সে গায়ে মাখেনি। কারণ রঞ্জন লক্ষ্য করেছিল যে কর্মকর্তাদের এখন আসলে নতুনদের দিকেই বিশেষ ঝোঁক। রঞ্জনের মন খারাপ হলেও যখন দল গড়ার সময় আলোচনায় সেক্রেটারি এবং কোচ তার সঙ্গে আলোচনা করায়, সেক্রেটারি ও কোচ তার সঙ্গে আলোচনা করায়, তার মনের মধ্যেকার যে জমা মেঘটা, অর্থাৎ যে দ্বন্দ্বটা তার মধ্যে তৈরি হয়েছিল যে তার মাতামাতিটা কমে গেছে তার দলের কাছে, তার যে অবস্থান সেটা যেন কোথায় নিম্নমুখী, সেই যে মেঘটা জমেছিল সেই মেঘটার কোথাও কেটে গিয়েছিল। 3 নম্বর, রঞ্জন কিভাবে বুঝেছিল ওর পুরানো ক্লাব ওকে আর চায় না? রঞ্জন কিভাবে বুঝেছিল? তাহলে এখানেও তোমাদের সেই তার পুরানো ক্লাবের কথা বলতে হবে এবং ক্লাবের কথা বলার পরেই বলতে হবে যে রঞ্জন অনুভব করেছিল যে তাকে নিয়ে মাতামাতিটা কমে গেছে, কেমন যেন একটা ছাড়ো ছাড়ো ভাব। এছাড়াও রঞ্জন সেই সময়ও এইসব নিয়েও গায়ে মাখেনি, কিন্তু বার পুজোর দিন ক্লাবের কর্মকর্তারা যখন ওকে নিমন্ত্রণ করে না, সেই সময় প্রতি বছরের মতো প্রতি বছর যেভাবে তাকে ডাকা হয় সেই প্রতি বছরের তুলনায় এবারের যে বেনিয়ম, সেই বেনিয়ম তাকে বিশেষভাবে বিদ্ধ করে, বিশেষভাবে আহত করে। সেই কারণেই রঞ্জন এভাবেই বুঝেছিল যে পুরানো ক্লাব ওকে আর চায় না। অর্থাৎ পুরানো ক্লাব আগে তার প্রতি যতটা যত্নশীল ছিল, তাকে যে গাড়ি পাঠাতো, এমনকি বা অনেক সহকর্মীও আসতো তাকে নিতে, তো সেখান থেকে এবারে তাকে নিমন্ত্রণ অবধি করা হয় না, এমনকি তাকে একটা ফোন করে আসার কথা অবধি বলা হয় না। এবং সেখান থেকেই রঞ্জন বুঝেছিল যে পুরানো ক্লাব ওকে আর চায় না। 4 নম্বর প্রশ্নে আসলাম। পর মুহূর্তে ওর মনটা বিদ্রোহ করে উঠল। কার মন কেন বিদ্রোহ করেছিল? এরপর সে কি করেছিল? তো দেখো, প্রথমেই লেখা রয়েছে যে কার মন কেন বিদ্রোহ করেছিল। এখানে কার মন কেন বিদ্রোহ করেছিল বললে প্রথমে 4 নম্বরের প্রশ্নটায় এখানে রঞ্জন সরকারের কথাই উঠে আসছে। তো তার মন বিদ্রোহ করেছিল এবং কেন বিদ্রোহ করেছিল এবং এরপর সে কি করেছিল বললে কি বলবে তোমরা? এখানে বলবে যে অপমানজনক ব্যবহার হওয়ার পরে অফিস থেকে বেরিয়ে ক্লাবে যাওয়ার কথা ভেবেছিল যখন রঞ্জন সরকার, তখন তার মন বিদ্রোহ করে উঠেছিল এবং পরবর্তীকালে সে কি করেছিল? রঞ্জন ক্লাবে না গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে গাড়ি পার্ক করে একটা বেঞ্চির ওপর বসেছিল এবং সেখানে বসে গঙ্গার হাওয়া, পাখির ডাক এবং গঙ্গার ছোট ছোট ঢেউয়ের ওপর জাহাজ ভেসে যাওয়ার দৃশ্য সে উপভোগ করার চেষ্টা করেছিল। কোকিলের ডাক শুনে তার মনের ভার কিছুটা দূর হয়েছিল। ঠান্ডা মাথায় রঞ্জন যখন ভাবতে বসেছিল যে সে কি করবে, অবশেষে সে সিদ্ধান্ত নিয়েছিল যে আগামী 2 দিনের মধ্যে তার ক্লাব তার সঙ্গে যদি কোনো রকম যোগাযোগ না করে তাহলে সে ক্লাব ছেড়ে দেবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাদের হয়ে গেল। এরপর চলে আসলাম 5-এ।
10টা থেকে 5টা পর্যন্ত এই প্রথম বোধহয় হয় রঞ্জন সরকার সরকারি অফিসে কাটালো। এতদিন এইভাবে অফিসে রঞ্জন সময় দিতে পারেনি কেন? রঞ্জন সরকার একজন ব্যস্ত এবং অভিজ্ঞ ফুটবলার, কাজেই 10টা থেকে 5টার চাকরির যে নির্দিষ্ট সময় সীমা মেনে সে কখনোই অফিসে কাজ করতে পারতো না। প্রতিদিন নির্ধারিত সময়ের আগেই তাকে অফিস থেকে বেরিয়ে যেতে হতো প্র্যাকটিসে। এই জন্যেই রঞ্জন এতদিনে অফিসের পুরো সময় কখনোই থাকতে পারেনি। 6 নম্বর প্রশ্ন, স্বপনদা আমি রঞ্জন সরকার বলছি। টেলিফোনে স্বপনদার সঙ্গে রঞ্জন সরকারের কি কথাবার্তা হয়েছিল? এখানে তাদের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সেটা বলতে হবে, অর্থাৎ সেক্রেটারি, প্রতিদ্বন্দ্বী ক্লাবের সেক্রেটারি স্বপনদাকে ফোন করায়। প্রথমেই তিনি অবাক হয়ে গেছিলেন রঞ্জন সরকার যখন ফোন করে, এবং ফোনেই রঞ্জন তাকে নিজের ক্লাবের দ্বারা অপমানিত হওয়ার কথা বলে, এবং এতে বুদ্ধিমান এবং অভিজ্ঞ স্বপনদা রঞ্জনের ইচ্ছা বুঝতে পারেন এবং তিনি নিজেই রঞ্জনের বাড়িতে গিয়ে ব্যাপারে কথা বলার প্রস্তাব দেন, এবং এতে রঞ্জন রাজিও হয়ে যান। 7, স্বপন একদম ফাইনাল করে নাও, কে কাকে কি ফাইনাল করতে বলেছেন? এখানে বলতে হবে যে কলকাতার একটি বড় ফুটবল ক্লাবের কর্মকর্তা ঘোষদা এই কথা বলেছেন। তিনি ওই ক্লাবের সেক্রেটারি স্বপন বাবুকে অত্যন্ত উল্লাসের সঙ্গে বলতে গেলে এই কথা বলেছেন, কারণ বিখ্যাত ফুটবলার রঞ্জন সরকার পুরানো ক্লাবের কাছে যে অপমানিত হয়েছেন, সে চূড়ান্ত অপমানিত হয়েছে এবং সেই রাগে দুঃখে সে ওই ক্লাব ছেড়ে দিতে চায়, সেই ছেড়ে দিয়ে ঘোষদার ক্লাবে আসতে চায়, এবং এই কথাই ঘোষদা স্বপন বাবুকে ফাইনাল করে নিতে বলেছেন অত্যন্ত উল্লাসের সঙ্গে, যে রঞ্জন সরকারের মতন একজন মানুষ তাদের দলে যোগ দিলে তাদের দলে লাভ হবে, এবং সেই কারণেই এই উল্লাসের কারণ হিসাবে এটি উল্লিখিত হয়েছে। 8, এখন তুমি কি করতে চাও, কে কাকে প্রশ্নটি করেছেন? বক্তা তাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? বক্তা তাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বা এখানে কে কাকে প্রশ্নটি করেছে, তাহলে এখানে বলতে হবে যে স্বপনদা, এখানে প্রতিদ্বন্দ্বী ক্লাবের সেক্রেটারি স্বপনদা রঞ্জন সরকারকে, বিখ্যাত ফুটবল দলের যে খেলোয়াড় রঞ্জন সরকারকে এই কথা বলেছে। বক্তা তাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? বক্তা তাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? বক্তা বলেছিলেন যে তার দলে যদি যোগ দেয় তাহলে রঞ্জন প্রাপ্য সম্মান পাবে, এবং আর গত বছর পুরানো ক্লাব তাকে যে পরিমাণ টাকা দিয়েছিল স্বপনদার ক্লাব তার চেয়েও তাকে বেশি দেওয়ার চেষ্টা করবে বলে বক্তা জানিয়েছিলেন, এবং তারা তাকে মাথায় তুলে রাখবে। 9, আপনি সব ব্যবস্থা করুন, কোন বিষয়ের কথা বলা হয়েছে? এখানে কোন বিষয়ের কথা বলা হয়েছে? এখানে আলোচ্য উক্তিটি রঞ্জন সরকারের এবং তাদের প্রতিদ্বন্দ্বী ক্লাবের সেক্রেটারি স্বপনদাকে তিনি কথা বলেছেন, কারণ সে কথা বলেছে পুরানো ক্লাব ছেড়ে একসময় প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দেওয়ার জন্য যা যা করতে হবে তা করার জন্য সে স্বপনদাকে জানিয়েছে, অর্থাৎ রঞ্জন সরকার জানিয়েছেন যে আপনি সব ব্যবস্থা করুন, আমি তৈরি রয়েছি। 10 নম্বর প্রশ্ন, নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত রঞ্জন, কিভাবে রঞ্জন নিজের সঙ্গে লড়াই করেছিল? কিভাবে রঞ্জন নিজের সাথে লড়াই করেছিল? যখন সে অত্যন্ত বড় সিদ্ধান্ত নিয়েছিল যে সে ক্লাব পরিবর্তন করবে, কারণ রঞ্জন সরকারের সঙ্গে তার পুরানো ক্লাবের সম্পর্ক ছিল 15 বছর, এবং তারা ভাবতেই পারেনি তারা তাকে বার পুজোয় ডাকবে না। এই যে এতে সে ভীষণ রকম অপমানিত বোধ হয়েছিল, এবং সেই অপমানের কষ্টে সে 2 দিন সারাক্ষণ বাড়িতে ছটফট করেছে। অফিস ছাড়া সে কোথাও যায়নি। অফিসের সহকর্মী খেলোয়াড়রা রঞ্জনকে গম্ভীর দেখে কাছে পর্যন্ত আসেনি। ইচ্ছে করেই রঞ্জন 2 দিন পুরো সময় অফিস করেছে। তখনও তার মনে আশা ছিল হয়তো ক্লাব থেকে কেউ তার কাছে আসবে, এবং সারাটা সময় সে বাড়িতে থাকার সময় টেলিফোনের পাশে বসে থেকেছে, আশা করেছে হয়তো টেলিফোনে কেউ যোগাযোগ করবে। বাড়ির লোকও রঞ্জনকে দেখে একটু অবাক হয়েছে যে বাড়ি থেকে ও বাইরে বেরোয় না কেন। চোখ মুখ দেখেও তার বোঝা যায় যে রঞ্জন প্রচণ্ড মানসিক চাপে রয়েছে। শেষ পর্যন্ত দিন 2 অপেক্ষা করার পরে পুরানো ক্লাব যখন তাকে ডাকে না, তখন সে বাধ্য হয়ে প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দিয়েছে। 11 নম্বর প্রশ্ন, স্বপনরা যা চেয়েছিল তাই হলো। স্বপনরা যা চেয়েছিল তাই হলো। স্বপনরা কি চেয়েছিল তা কিভাবে সফল হলো? স্বপনরা চেয়েছিল রঞ্জনকে দল থেকে হারানোর কারণে
তার পুরানো ক্লাব যেন মোক্ষম ধাক্কা খায়, অর্থাৎ তার যে পুরানো ক্লাব তারা রঞ্জনের গুরুত্ব বুঝতে পারেনি এবং ফলে তার ক্লাব যেন একটা বিশাল ধাক্কা খায়। তা কিভাবে সফল হয়েছিল? রঞ্জন যে ফুরিয়ে যায়নি তা প্রমাণ করার জন্যে সে একদম শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে এবং প্রতি ম্যাচে গোলের পর গোল করতে থাকে। নিজের পুরানো ক্লাবকে হারিয়ে রঞ্জন স্বপনদের ইচ্ছাকেই সফল করে তুলেছিল, অর্থাৎ তারা তো প্রতিদ্বন্দ্বী ক্লাব ছিল, ফলে স্বপনকে নিয়ে এসে তারা সেই দলকে অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী ক্লাবকে উপযুক্ত বেশ জবাব দেবে সেই হিসাবে তাদের চালটা একদম সঠিক হয়েছিল আর কি। 12, দ্বিতীয়ার্ধে খেলার চেহারা পুরোপুরি বদলে গেল। কিভাবে খেলার চেহারা বদলে গেল? তো নিজের পুরানো ও নতুন ক্লাবের মুখোমুখি লড়াইয়ে খেলার প্রথম ভাগে যারা দেয়ালে পিঠ দিয়ে লড়ছিল তারা ঠিক দ্বিতীয়ার্ধে রুখে দাঁড়ালো। তারা এবার বেশি করে বিপক্ষের গোলের দিকে আক্রমণ করতে লাগলো। তাতে অবশ্য রঞ্জনের সুবিধাই হলো, তার পায়ে পায়ে যে খেলোয়াড়রা ঘুরছিল তারা সরে গেল এবং আক্রমণে খেলা জমে উঠেছিল। 13 নম্বর প্রশ্ন, দুহাতে মুখ ঢেকে শুয়ে পড়লো একটা বেঞ্চিতে। কে শুয়ে পড়লো? এমনভাবে শুয়ে পড়ার কারণ কি? কার কথা বলা হচ্ছে? অবশ্যই রঞ্জন সরকারের কথা বলা হচ্ছে। এবং এমনভাবে শুয়ে পড়ার কারণ কি? পুরানো ক্লাবের অপমান শোধ নিতে রঞ্জন প্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে খেলে জয়ী হয়েছিল ঠিকই, কিন্তু নিজের ভালোবাসার দলকে হারিয়ে সে মোটেই খুশি হতে পারেনি, কারণ তার সাথে সম্পর্ক ছিল অত্যন্ত গভীর তার পুরানো ক্লাবের সাথে। এই পরাজয়কে এই যে একটা পরাজয়, সেই একটা পরাজয়ের অনুভূতি তাকে গ্রাস করেছিল, অর্থাৎ এই যে 15টা বছর তাকে যে অনেক কিছু দিয়েছিল তার ক্লাব, তারপর সে সেই দলেরই প্রতিপক্ষ হয়ে যখন লড়েছে তখন সেখান থেকে সেই দল প্রতিদ্বন্দ্বী ক্লাব জিতেছে, কিন্তু সেই জয়কে সে কখনোই নিজের জয় হিসাবে যেন আনন্দে মেতে উঠতে পারেনি এবং সেখানেই তার ভিতরে যে অনুভূতি, তার মধ্যে একটা পরাজয়ের গ্লানি যেন তাকে গ্রাস করেছিল এবং সেখান থেকেই সে নুয়ে পড়েছিল বা শুয়ে পড়েছিল। তো এরপরে আমরা দেখে নেব 14 নম্বর প্রশ্ন, রঞ্জন সরকার ফিরে এলো সাজঘরে। রঞ্জন সরকার কে? সে সাজঘরে এসে কি করেছিল এবং কেন? রঞ্জন সরকার কে প্রসঙ্গে বলবে যে রঞ্জন সরকার ছিল ময়দানের বিখ্যাত স্ট্রাইকার ফুটবলার। সে নিজের ক্লাবে অপমানিত হয়ে প্রতিদ্বন্দ্বী ক্লাবে সই করতে বাধ্য হয়েছিল। সে সাজঘরে এসে কি করেছিল এবং কেন? সে সাজঘরে এসে নতুন ক্লাবের হয়ে পুরানো ক্লাবকে সে হারিয়ে রঞ্জন সরকার সাজঘরের কোণের একটা চেয়ারে বসে পড়ছিল এবং কিন্তু গোল দিয়ে নতুন দলকে জেতানোর পরও সে প্রত্যাশা মতো আনন্দে মেতে উঠতে পারেনি। সাজঘরের অবশ্য সবাই তাকে নিয়ে খুব হইচই করে, হাতে কেউ একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলও তাকে ধরিয়ে দিয়েছিল, কিন্তু সে তা মুখে তোলে না। একটা ভয়ঙ্কর কষ্ট, অভিমান তাকে আচ্ছন্ন করে রাখে। তারপর ক্লাবকর্তা স্বপনবাবুকে বলে সে পাশের ঘরে চলে গিয়েছিল। আসলে 15 বছর ধরে যে ক্লাবের হয়ে রঞ্জন খেলেছে, তাদের সাফল্য এনে দিয়েছে, সেই ক্লাব তাকে খ্যাতির শিখরে যে ক্লাবই তাকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে, তাদেরকে ভুলে বলতে তার অবস্থার কারণেই সে প্রতিদ্বন্দ্বী ক্লাবে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দিয়েছে, কিন্তু তার গোলেই যে নিজের পুরানো ক্লাব হেরে গেছে এই যে সম্পর্ক, এই সম্পর্কে তার কোথাও যেন ভয়ঙ্কর রকম ব্যথা অনুভূত হয়েছে, আঘাত লেগেছে। বাস্তব আর আবেগের সংঘাতে ভিতরে ভিতরে যন্ত্রণায় সে আহত হয়েছে, তার চোখে জল চলে এসেছে। সেই কারণেই সে সাজঘরে এসে একেবারে বিমর্ষ হয়ে পড়েছিল। 15 নম্বর প্রশ্ন, কিন্তু ওদের সত্যি কথা তো বলতে পারবে না সে। কে কাদের সত্যি কথা বলতে পারবে না? এই প্রশ্নটায় আসি প্রথমে। রঞ্জন সরকার সাংবাদিকদের বলবে যে সেই খেলার মাঠে রঞ্জন সরকার সাংবাদিকদের সত্যি কথা বলতে পারবে না, এ কথা বলা হয়েছে। আচ্ছা, কেন তার সত্যি কথা বলতে পারবে না? কেন বলতে পারবে না? কারণ পুরানো ক্লাবের প্রতি তার যে ভালোবাসা, তার কঠোর পরিশ্রম, কৃতিত্ব কিছুই সেখানকার কর্মকর্তারা মনে রাখেনি। রঞ্জনকে যে অপমান তারা করেছিল তার প্রতিশোধ নিতে সে প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগদান করেছে। নিজের পুরানো ক্লাবকে গোল দিয়ে হারানোর মাধ্যমে রঞ্জনের সেই উদ্দেশ্য সফল হয়ে যায়, কিন্তু রঞ্জন শেষ পর্যন্ত খুশি হতে পারে না। নিজের ভালোবাসার ক্লাবটিকে পরাজিত করে সেও মনে মনে পরাজয়ের গ্লানি অনুভব করেছিল। এ কথা কোনো
কোনোমতেই সাংবাদিকদের বলা সম্ভব ছিল না, তাই সে সত্যি কথা বলতে পারবে না বলা হয়েছে। এখানেই শেষ হচ্ছে আমাদের শর্ট আনসার কোয়েশ্চেনের সব রকমের প্রশ্ন, অর্থাৎ তোমাদের যে 2 বা 3 মার্কসের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নের এখানেই শেষ হচ্ছে আমাদের সেই ধরনের প্রশ্নের আলোচনা। এরপর আমরা চলে যাব হাতে কলমে অংশে। হাতে কলমে হলো তোমাদের বইয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের আলোচনা। দেখে নেব প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো লেখা আছে 1-এ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1.1-এ আছে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম বইয়ের নাম লেখো। শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম বইয়ের নাম ফেরারি। আচ্ছা, এখানে দুটো ডট পড়ে যাচ্ছে। ফেরারি, ফয়েকার, বয়শূন্য রয় আকার, বয়শূন্য রয় রশ্মি। 1.2-তে লেখো কলকাতার ফুটবল নিয়ে লেখা তার 2টি বইয়ের নাম লেখো। কলকাতার ফুটবল নিয়ে লেখা তার 2টি বইয়ের নাম। ক্লাবের নাম ইস্ট বেঙ্গল, ক্লাবের নাম মোহনবাগান। ক্লাবের নাম ইস্ট বেঙ্গল, ক্লাবের নাম মোহনবাগান। আশা করি দুটো নামের সাথেই তোমরা পরিচিত। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 2.1, এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে? অবশ্যই এখানে পরাজয় গল্পের, এবং যখন লিখবে তখন লিখে নেবে যে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় গল্পের প্রধান চরিত্র ফুটবলার রঞ্জন সরকারের দুঃখে বা ব্যথার কথা বলা হয়েছে। 2.2, রঞ্জন দা তুমি কাল ক্লাবে যাওনি? এই প্রশ্নের উত্তরে রঞ্জন কি বলেছিল? এই প্রশ্নের উত্তরে রঞ্জন বলেছিল যে সে ক্লাবের বার পুজোয় যেতে পারেনি কারণ আগের দিন সকালেই তাকে কলকাতার বাইরে যেতে হয়েছিল। 2.3 দেখো লেখা আছে গঙ্গার পাড়ে গিয়ে কোন দৃশ্য রঞ্জনের চোখে ভেসে উঠেছিল? গঙ্গার পাড়ে গিয়ে কোন দৃশ্য তার চোখে ভেসে উঠেছিল? সে যখন অফিস থেকে বেরিয়ে তাড়াতাড়ি গঙ্গার পাড়ে গেছিল সেই সময় জলের ছোট ছোট ঢেউ, দূরে নোঙর করা কয়েকটা ছোট বড় জাহাজ, অনেকগুলো নৌকা, ফেরি, স্টিমার ইত্যাদি তার চোখের সামনে এসেছিল। 2.4, সিদ্ধান্তটা নেওয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। এখানে রঞ্জনের কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছে? কোন সিদ্ধান্তের কথা বলা হয়েছিল? নিজের ক্লাব থেকে তার ডাক আসে কিনা দেখার জন্য সে 2 দিন অপেক্ষা করবে। ডাক না এলে ক্লাব ছেড়ে দিয়ে সে নিজেকে প্রমাণ করবে অন্য কোনো বিপক্ষ বড় দলে যোগ দিয়ে। তাহলে এই সিদ্ধান্তের কথাই এখানে বলা হয়েছে। 2.5, ঘোষদা একটা বড় খবর আছে। কি সেই বড় খবর? দেখো এটা আমরা আগেও আলোচনা করেছি, এখানেও আলোচনা বলবে যে একটি বড় ফুটবল ক্লাবের সেক্রেটারি স্বপন দা ঘোষদাকে যে বড় খবরটি দিয়েছিল তা হলো তাদের বিপক্ষ ক্লাবের বিখ্যাত ফুটবলার রঞ্জন সরকার তাদের দলে যোগ দিতে চেয়েছে। রঞ্জনের দলবদল করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টনক নড়েছিল ক্লাব কর্তাদের। কিভাবে ক্লাব কর্তাদের যে টনক নড়েছিল তা বোঝা গেল। কিভাবে তাদের টনক নড়েছিল? পুরানো ক্লাব কর্তারা শুধু রঞ্জনের বাড়িতেই ছোটাছুটি সেই সময় করেনি, রঞ্জনকে ফোন করে এবং তার যে ছোট যে খেলোয়াড়রা তাদের মাধ্যমে তার মত বদলানোরও চেষ্টা করেছিল। 2.7 দেখো ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের। এখানে কোন ব্যাপারটার কথা বলা হয়েছে? এখানে খেলার মাঠের সেই দৃশ্যটার কথা বলা হয়েছে, যে দৃশ্যে আমরা দেখতে পেয়েছি যে ব্যাপার বলতে এখানে সেই যুবভারতীর যে খেলার মাঠ, সেই খেলার মাঠে 2 প্রধান দলের ম্যাচে রঞ্জন সরকারের ব্যাক ভলিতে করা গোলের কথা বলা হয়েছে এবং সেই সময় তারা সমর্থকরা বুঝতে পারেনি যে বিষয়টা কি হচ্ছে। 2.8, 2 হাতে মুখ ঢেকে শুয়ে পড়ল একটা বেঞ্চিতে। স্ট্রাইকার রঞ্জন সরকারের এমনভাবে শুয়ে পড়ার কারণ কি? পুরানো ক্লাবের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও ক্লাব ছেড়ে আসার জন্য তার যে কান্না তা রঞ্জন অন্যান্যদের কাছে আড়াল করতে চায় বলেই সে 2 হাতে মুখ ঢেকে বেঞ্চিতে শুয়ে পড়েছিল।
3, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 3.1-এ লেখা আছে, একটু আগেও সবকটা কাগজে বার পুজোর রিপোর্ট পড়েছে। এখানে ও বলতে কার কথা বোঝানো হয়েছে? সে সবকটা কাগজে একই বিষয়ে রিপোর্ট পড়লো কেন? এখানে ও বলতে রঞ্জন সরকারের কথা বলা হয়েছে এবং সে সবকটা কাগজে একই বিষয়ে রিপোর্ট পড়লো কেন? কারণ বার পুজো উপলক্ষে সকালবেলায় বার পুজো উপলক্ষে তার ক্লাবের অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন তার জানার জন্যেই রঞ্জন সবকটা কাগজ যে বার পুজোর রিপোর্ট পড়েছিলেন। 3.2, ওকে নিয়ে মাতামাতিটা ঠিক আগের মতো আর নেই। আগে ওকে নিয়ে কি ধরনের মাতামাতি হতো? আগে ওকে নিয়ে কি ধরনের মাতামাতি হতো? 15 বছর ধরে যে ক্লাবের যে পুরানো ক্লাবের সঙ্গে সে ওতপ্রোতভাবে জড়িত ছিল তাকে নিয়ে তারা ফোন করতো। ক্লাবের সভাপতি, সম্পাদক, ফুটবল সম্পাদক তারা ফোন করতো ক্লাবের বার পুজোয় উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানাতে। তারা বাড়িতেও পর্যন্ত যেতেন কেউ কেউ। অনুষ্ঠানের দিন সকালে গাড়ি পাঠিয়ে দেয়া হতো তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গেল বছরেই রঞ্জন ক্লাব কর্তৃপক্ষের উদাসীনতার ভাব লক্ষ্য করেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে ওকে নিয়ে এই যে মাতামাতিটা সে মাতামাতিটা আর আগের মতো নেই। 3.3, ঠিক 1 বছর আগের ঘটনা। 1 বছর আগে কোন ঘটনা ঘটেছিল? ঠিক 1 বছর আগের ঘটনা বলতে এখানে ফুটবলার রঞ্জন সরকারের সঙ্গে তার পুরানো ক্লাবের ফুটবল সেক্রেটারি আর কোচের দল গড়া নিয়ে আলোচনার কথা এখানে বোঝানো হয়েছে। আগের বছর রঞ্জন তার সম্পর্কে ক্লাব কর্তৃপক্ষের উদাসীনতা লক্ষ্য করলেও এই দুজন মানুষ কাকে কাকে দলে নেওয়া যায় সে বিষয়ে রঞ্জনের সঙ্গে পরামর্শ করেছিল এবং সেই কথাই এখানে বলা হয়েছে। তাহলে গল্প যদি না পড়ো, এই ধরনের লাইন তুলে প্রশ্ন যদি দেওয়া হয় তাহলে তোমরা পারবে না উত্তর করতে। অবশ্যই গল্পটা খুব ভালো করে পড়তে হবে। 3.4, রঞ্জন সারাটা দিন আর বাড়ি থেকে বেরোয়নি। কোন দিনের কথা বলা হয়েছে? এখানে সেই পয়লা বৈশাখে বার পুজোর দিনের কথা বলা হয়েছে। তো সেটা বলতে পারো এবং তারপরে বলতে পারো যে তার যে মানে তাকে যে নিমন্ত্রণ করা হয়নি, তাকে আমন্ত্রণটুকুও পর্যন্ত জানানো হয়নি, কেউ একবার টেলিফোনও পর্যন্ত করেনি। সে সারাটা দিন তাই দুঃখে কষ্টে সারাটা দিন বাড়ি থেকেই বেরোয়নি, কোনো রকম কোনো নিমন্ত্রণেও যায়নি, মানে অন্য কোথাও যায়নি। 3.5, রঞ্জন নামগুলো পড়ার চেষ্টা করে। রঞ্জন কোন নামগুলি পড়ার চেষ্টা করে? এখানে পরাজয় গল্পের প্রধান চরিত্র রঞ্জন পয়লা বৈশাখের পরের দিন অফিস থেকে বেরিয়ে সোজা গঙ্গার ধারে চলে যায় এবং সেখানে গঙ্গার ঢেউয়ে দুলতে থাকা দূরে নোঙর করে রাখা কয়েকটি ছোট বড় জাহাজ সে দেখতে পায় এবং সেই জাহাজের নামগুলোই রঞ্জন পড়ার চেষ্টা করেছিল। 3.6, রঞ্জন টেলিফোনটা রেখে দিল। কোন কথা শুনে রঞ্জন টেলিফোনটা রেখে দিল? এই প্রথম অন্য বড় ক্লাবের সেক্রেটারি স্বপনদাকে রঞ্জন টেলিফোন করে এবং দীর্ঘ 15 বছর নিজের সব ভালোবাসা উজাড় করে যে ক্লাবের হয়ে রঞ্জন খেলেছে তারা আজ তাকে বার পুজোর নিমন্ত্রণটা অবধি করেনি। রাগে দুঃখে রঞ্জনের পুরানো ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং সে ফোন করে অন্য বড় ক্লাবের সেক্রেটারি স্বপনদাকে সব কথা জানায়। স্বপনদা আধ ঘন্টার মধ্যেই তার বাড়িতে পৌঁছে যাবেন বলে জানালে রঞ্জন সেই সময় টেলিফোনটা রেখে দেয়। 3.7, সত্যি ওরা তোমার সঙ্গে উচিত কাজ করেনি। কোন অনুচিত কাজের প্রতি নির্দেশ করা হয়েছে? এখানে মানে গল্পে রঞ্জনের সঙ্গে কথাবার্তার সময় সেক্রেটারি স্বপনদা এই কথাটি বলেছেন এবং কেন বলা হয়েছে? কারণ যে ক্লাবের জন্য রঞ্জন তার নিজের জীবন দিয়েছিল, অন্য কোনো প্রলোভনেও পা দেয়নি, সেই ক্লাবই তাকে বার পুজোর নিমন্ত্রণটা অবধি করেনি। এই যে ক্লাবের পক্ষ থেকে যে এই কাজ করা একেবারেই উচিত হয়নি, সেই কথাই স্বপনদা জানিয়েছিল যে তাই সে ক্লাব কর্তৃপক্ষ তোমার সঙ্গে একেবারেই উচিত কাজ করেনি। 3.8, মন স্থির করে ফেলেছ তো? উদ্দিষ্ট ব্যক্তি কোন বিষয়ে মন স্থির করে ফেলেছে? এখানে রঞ্জন সরকারকে মন স্থির করার কথা বলা হয়েছে। কে বলেছে? স্বপনদা এই কথা বলেছে।
এবং সে যে প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দিতে চায় সেই বিষয়ে, অর্থাৎ সে সমস্ত রকমভাবে তৈরি কিনা, সেই হিসাবে সে সমস্ত তৈরি কিনা সে কথা জানার জন্যেই স্বপনদা এই উক্তিটি করেছে, কারণ মন স্থির করে ফেলেছে। তো আসলে এই রঞ্জন সরকার বাংলা এবং ভারতের হয়ে খেললেও, জাতীয় অধিনায়ক হলেও, মানে এই সমস্ত কিছু, মানে সেই সময় সে তার ক্লাবের কাছ থেকে মানে বাংলা এবং ভারতের হয়ে খেলেছে, জাতীয় অধিনায়কত্ব পেয়েছে, এবং অন্যান্য কোনো প্রলোভনে, অন্য ক্লাবের কোনো প্রলোভনেও পা দেয়নি, এবং কিছু পুরস্কারও পেয়েছে। সেই মানে এমনকি মানে পুরানো ক্লাবের কাছ থেকে সে অনেক পুরস্কারও পেয়েছে। এবং এই সমস্ত বন্ধন, অন্যান্য পুরস্কার অন্যান্য ক্লাবের থেকেও যখন এসেছে তখন সেরা পর্যন্ত সেই ক্লাবের কাছে রঞ্জন যায়নি পর্যন্ত, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার পুরানো ক্লাবের কাছ থেকে সে তার এমন আচরণ, পুরানো ক্লাবের কাছ থেকে এমন আচরণ সে প্রত্যাশা করেনি, এবং সেখান থেকেই সে মন স্থির করে ফেলেছিল যে সে প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দেবে। 3.9, আপনি সব ব্যবস্থা করুন, কোন ব্যবস্থা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে? তাহলে এখানেও রঞ্জন সরকারের উক্তি এটা, এবং কোন ব্যবস্থার কথা বলা হয়েছে? রঞ্জন যাতে মানে আপনি সব ব্যবস্থা করুন, রঞ্জন সম্পূর্ণভাবে তৈরি প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দেওয়ার জন্য, এবং তার জন্য যা যা কিছু করার দরকার সে সমস্ত কিছু করতে পারে। আসলে এর মধ্যে থেকে তার যেমন একটা ক্ষোভ, অপমানিত বোধ হওয়া কাজ করেছে, মানে সেই ভাবনা চিন্তা থেকেই সে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই কারণের মধ্যে থেকে এটা স্পষ্ট করে বলা হয়েছে যে সে প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দিতে চায়। সেই কারণে আপনারা মানে স্বপন দ্বারা সব ব্যবস্থা করতে পারেন নতুন দলে যোগ দেওয়ার জন্য। চারে দেখো লেখা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 4.1 লেখা আছে, রাগে ফুঁসছিল রঞ্জন, তার এই রাগের কারণ কি? এখানে রাগে ফুঁসছিল রঞ্জন, তার এই রাগের কারণ কি প্রসঙ্গে প্রথম অংশটাই যাবে যে বারপুজোর তার যে পুরানো ক্লাব, যে যার সাথে তার 15 বছরের সম্পর্ক, তারা নিমন্ত্রণ অবধি করেনি, এবং সেখান থেকে তার যে খারাপ লাগা, সে সারাটা সকাল সে কীভাবে কাটিয়েছে, সে বাড়ি থেকে পর্যন্ত বেরোয়নি, সমস্ত খবরের কাগজের রিপোর্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আগেও যেগুলো আলোচনা করা হয়েছে, তাহলে সেগুলো তোমাদের দিতে হবে। তার যে এবং তার যে মাতামাতিটা কমে গেছিলো তা লক্ষ্য করেছিল, খেয়াল করেছিল, কিন্তু বারপুজোয় যে তাকে একটা টেলিফোন অবধি কেউ করবে না, সেটা সে ভাবতে পারেনি। তো সেই জায়গাগুলো দিতে হবে। এরপরে আমরা যাচ্ছি 4.2, এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে। দেখো, এই যে তাকে যে বারপুজোয় নিমন্ত্রণ করা হয়নি, এখান থেকে তার ভয়ঙ্কর একটা খারাপ লাগা কাজ করেছে, এবং সেখান থেকে তার অতীতের কিছু সুন্দর দিনের কথা স্মৃতি হিসাবে ফুটে উঠেছে। এবং সেই স্মৃতিগুলো কি, যে প্রত্যেকবার বারপুজোর দিন যে তাকে আসার জন্য তাকে গাড়ি পাঠানো হতো, এমনকি সেক্রেটারিরা, প্রেসিডেন্টরা তাকে ফোন করতো, ফোন করার পরে এমনকি তাদের মধ্যে কেউ কেউ উপস্থিত থাকতো তাকে নিয়ে আসার জন্য। এই যে গোটা বিষয়টায় অর্থাৎ অতীতের যে মধুর স্মৃতি তার সাথে জড়িত ছিল, মানে তার পুরানো ক্লাবের সাথে জড়িত ছিল, সেগুলোর কথা তার মনে এসেছিল। 4.3, রঞ্জনের ক্লাবের সঙ্গে তার 15 বছরের সম্পর্ক কিভাবে ছিন্ন হলো। তাহলে একই কথাই আসবে, যে বারপুজোর কথা আসবে, এবং সেখান থেকে তাকে যে নিমন্ত্রণ করা হয়নি, এবং তারও 1 বছর আগেও তার মনে হয়েছিল যে তাকে নিয়ে মাতামাতিটা কিছুটা কমে গেছে, এবং কিন্তু তারপরে সেই মেঘ আবার পরে কেটেও গেছিলো। কিন্তু এবারের যে ঘটনা, এবারে যে বারপুজো, পয়লা বৈশাখের বারপুজোয় কেউ তাকে টেলিফোন অবধি করে আসার আমন্ত্রণ জানায়নি, সেই কথা থেকেই সেখান থেকেই রঞ্জনের ক্লাবের সঙ্গে তার 15 বছরের সম্পর্ক, এবং তারপরে রঞ্জন যে সিদ্ধান্ত নিয়েছিল যে সে প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দেবে, তার মধ্যে থেকে তার রঞ্জনের সঙ্গে তার পুরানো ক্লাবের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। এই বিচ্ছেদের জন্য কাকে তোমার দায়ী বলে মনে হয়? এখানে দেখো লিখতে হবে যে এখানে এই বিচ্ছেদের জন্য প্রথমে এভাবে লিখবে যে এই বিচ্ছেদের জন্য আমার মনে হয় যে ক্লাব কর্তৃপক্ষই দায়ী। কারণ ক্লাব কর্তৃপক্ষ কেন দায়ী? তার পুরানো ক্লাব রঞ্জনের কাছ থেকে, রঞ্জন খুব ভালো দক্ষ একজন খেলোয়াড়, তাকে উপযুক্ত সম্মান তারা একসময় দিয়েছিল, কিন্তু এই ক্লাবের হয়ে খেলে রঞ্জন তার ক্লাবকে অনেক কিছু দিয়েছে, বহু পুরস্কার এনে দিয়েছে, কিন্তু পরবর্তীকালে সেই ক্লাব তাকে উপযুক্ত সম্মানটা দেয়নি এবং ভয়ঙ্কর রকমভাবে অপমানিত করেছে। তার সাথে
কোনো রকম কথাবার্তায় যায়নি, তাকে কিছু জানানো হয়নি পর্যন্ত। তাহলে সেখান থেকে ক্লাব কর্তৃপক্ষ অবশ্যই রঞ্জনের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করেছেন, যা রঞ্জনের মতন খেলোয়াড়ের পক্ষে যার কাছে যথেষ্ট অপমানেরই সমান। কারণ রঞ্জন অন্যান্য দলের প্রলোভনও একসময় অস্বীকার করেছে, লক্ষ লক্ষ টাকার অফার অস্বীকার করেছে শুধুমাত্র নিজের দলের কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশায়, কিন্তু সেই জায়গা থেকে ক্লাব কর্তৃপক্ষ অবশ্যই তার সঙ্গে ঠিক করেনি। এরপরে আসছি 4.4, কি করবে ও ঠিক করে ফেলেছে। এখানে কার কথা বলা হয়েছে? রঞ্জন সরকারের কথা বলা হয়েছে। সে কি ঠিক করে ফেলেছে, এখানে সে কি ঠিক করে ফেলেছে, এখানে তার যে সে ক্লাবে আর মানে সে পুরানো ক্লাব ছেড়ে দিচ্ছে, প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দিচ্ছে, সেই সিদ্ধান্তের কথা বলা হয়েছে। তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময় চলতে পারলো কি? অবশ্যই তার সিদ্ধান্ত অনুযায়ী সে পরবর্তী সময় চলেছে। সে যে সিদ্ধান্ত নিয়েছিল, সে দুদিন অপেক্ষা করেছিল, বার পুজোর পরের দিন থেকে দুদিন অপেক্ষা করেছিল, এবং সেখান থেকেও তার পুরানো ক্লাব তার সাথে কোনো রকম কোনো যোগাযোগ না করায় সে পরবর্তী যে সিদ্ধান্ত, সেই পরবর্তী সিদ্ধান্ত অর্থাৎ তার প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দিয়েছিল এবং সেই সিদ্ধান্তে সে অটুট ছিল। তার যথেষ্ট কষ্ট হয়েছে তার পুরানো ক্লাবের সঙ্গে দীর্ঘসূত্রতার যে বন্ধন সেটা ছিন্ন করতে, কিন্তু সে অবশ্যই তার পরবর্তী সিদ্ধান্তে সে দৃঢ় ছিল এবং সেখানে যোগ দিয়ে সে তাকে নিজেকে প্রমাণ করে দেওয়ার চেষ্টাও সে করে দেখিয়েছে এবং সফল হয়েছে। 4.5, তৃতীয় দিন রাত্রিরে টেলিফোন করলো অন্য বড় ক্লাবের সেক্রেটারিকে। কোন দিন থেকে তৃতীয় দিনের কথা বলা হয়েছে? এখানে সেই যে বার পুজোর দিন অর্থাৎ পয়লা বৈশাখের প্রথম দিন থেকে তারপরে দুদিনের কথা বলা হয়েছে। এই দিন তিনেক সময় তার কিভাবে কেটেছে? এই দিন তিনেক সময় তোমরা জানো, আগেও আলোচনা হয়েছে যে সে শুধুমাত্র অফিসের পুরো সময়টা ছিল এবং ঘর থেকেও তারপরে টেলিফোনের কাছে বসেছিল এক অস্থির সময়ের মধ্যে দিয়ে, এবং সে ভয়ঙ্কর মনোকষ্ট ছিল। তার চেহারাতেও তার ছাপ পড়েছিল। তার অফিসের ছোট যে সহকর্মীরা তারা পর্যন্ত তাকে এতটাই গম্ভীর হয়েছিল যে তারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার সাহস পর্যন্ত পায়নি। তো সেই পরিস্থিতিটা বলতে হবে। তারপরে আছে টেলিফোনটি করায় কোন পরিস্থিতি তৈরি হলো? টেলিফোনটি করায় সে যখন প্রতিদ্বন্দ্বী ক্লাবের সেক্রেটারি স্বপনদাকে ফোন করলো এবং সেখান থেকে সে কিছুটা আশ্বস্ত হলো এবং আশ্বস্ত হওয়ার পরে সেই সিদ্ধান্তও নিল সে প্রতিদ্বন্দ্বী ক্লাবে যোগ দেবে, এবং সেই অফারটা সেই যে এবং স্বপনদার মতন মানুষরা এইতে উল্লাসে ফেটে পড়লো, কারণ রঞ্জন সরকার যদি তাদের দলে আসে তাদের লাভ হবে এবং এটাকে নিয়ে তারা এই ক্লাব তাদের ক্লাব সেই হিসাবে এই বছর জিতবেই এমনটা তাদেরও মনে হয়েছে। ফলে এবং আগেও তারা রঞ্জন সরকারকে অফার দিয়েছিল, সেই জায়গা থেকে রঞ্জন সরকার যে তাদের দলে আসছে সেই জায়গা থেকে তারা উপকৃত হবে এবং ফলে তারা অনেকটা প্রলোভন দেখিয়ে তাকে কাছে টেনে নেয়, এবং যেখান থেকে অবশ্যই রঞ্জন সরকার যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে যে কষ্টকর অবস্থায় ছিল সেখান থেকে অন্য দলে জায়গা পাওয়ায় সেও আশ্বস্ত হয়। 4.6, দুই প্রধানের লড়াইকে কেন্দ্র করে অনেক বছর পরে কলকাতা আবার মেতে উঠেছে। গল্প অনুসরণে সেই লড়াইয়ের উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচের বিবরণ দাও। তাহলে তোমাদের এখানে যুবভারতী ক্রীড়াঙ্গনের কথা বলতে হবে, এবং যেখানে প্রচুর দর্শক ছিল এবং সেই সময় টিকিট পাওয়ার জন্য টিকিট দেওয়ার জায়গা হয়নি, সমস্ত হল ভর্তি হয়ে গেছিল। কারণ সেই সময় উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল, তার কারণ রঞ্জন সরকার প্রতিদ্বন্দ্বী দলে যোগ দিয়ে সেখান থেকে খেলছে, ফলে সেই জায়গা থেকে অত্যন্ত উত্তেজনা ছিল সকলের কাছেই। প্রথম দিকে খেলা খুব একটা এগোয় না, কিন্তু দ্বিতীয়ার্ধের দিকে সেই খেলা সম্পূর্ণ পাল্টে যায়। গোলকিপার যখন তাকে বলটা দেয় রঞ্জনের দিকে এবং তারপরে দেখা যায় যে তার সহায়তায় সে রঞ্জন সরকার ব্যাক ভলি করে, এবং পরবর্তী সেই সময় সমর্থকরা বুঝতে পারেনি যে বিষয়টা কি হলো, এবং পরবর্তীকালে প্রতিদ্বন্দ্বী দল জিতে যায় রঞ্জন সরকারের কারণে। অর্থাৎ রঞ্জন সরকার যে নিজে দেখিয়ে দেয় যে সে হেরে যায়নি, তার ভিতরের যে সম্ভাবনা সেই সম্ভাবনা মরে যায়নি। তো এই পুরানো ক্লাবকে এটা দেখিয়ে দিতে সে সমর্থ হয়েছিল এবং সফল হয়েছিল, ফলে প্রতিদ্বন্দ্বী ক্লাব রঞ্জন সরকারের জন্য সেবার জিতে যায়। তো সেই উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচের যে বিবরণ রয়েছে বইয়ের মধ্যে সেটাই তোমাদের লিখতে হবে।
5 দেখো লেখা আছে নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। ধ্বনিতাত্ত্বিক বিচারে দেখো প্রথমে রয়েছে চরকি। চরকি কথাটা এসেছে চক্র থেকে, চক্র থেকে এসেছে চরকি। এখানে দেখো ক এবং র, এটা যুক্ত ব্যঞ্জন ছিল, তারপরে অ ছিল, আর এখানে চরকিতে দেখো আগে র চলে এসেছে, তারপরে ক এর সঙ্গে এসেছে রস্বই, অর্থাৎ বর্ণগুলো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এই যখন এলোপাথালি যখন এরকম পরিবর্তন হয় সেটা পড়ে বর্ণ বিপর্যয়ের মধ্যে, বর্ণ বিপর্যয়ের মধ্যে। এরপরে আসছি সকাল। সকাল কথাটি এসেছে সকাল থেকে, সকাল থেকে এসেছে সকাল। দেখো এখানে ক ছিল একটা, এখানে আর একটা কয়ের আগমন ঘটেছে এবং সেটা কি, কটা কি ব্যঞ্জন বর্ণ, সুতরাং এটা চলে যাচ্ছে ব্যঞ্জনাগমের মধ্যে। ব্যঞ্জনাগম অর্থাৎ একটা ব্যঞ্জন বর্ণের আগমন ঘটছে এবং যেটা ব্যঞ্জনাগম হচ্ছে। এরপরে আসছে নেমন্তন্ন। নেমন্তন্ন এসেছে নিমন্ত্রণ কথাটি থেকে, নিমন্ত্রণ। নেমন্তন্ন, নিমন্ত্রণে দেখো নয়ের সঙ্গে ত আছে, তার সঙ্গে র রয়েছে, আর এখানে দেখো নয় তয় হয়ে গেছে, আবার এখানে নয় নয় হয়ে গেছে। আমাদের উচ্চারণের ক্লেশ লাঘব করবার জন্য যখন আমরা সমধর্মী ব্যঞ্জন বর্ণ নিয়ে আসি তখন সেটা পড়ে যায় সমীভবনের মধ্যে। দেখো আমরা সমধর্মী অর্থাৎ ন ত ন ন, এখানে র উচ্চারণ করতে আমাদের যতটা কষ্ট হচ্ছে সেখানে সমধর্মী ব্যঞ্জন যদি নিয়ে আসি তাহলে আমাদের উচ্চারণের কষ্ট লাঘব হচ্ছে এবং সেটা পড়ে যাচ্ছে সমীভবনের মধ্যে। এরপরে আসছি নম্বর। নম্বর কথাটা এসেছে নাম্বার থেকে, নাম্বার থেকে এসেছে নম্বর। দেখো এখানে নাম্বার থেকে এসেছে নম্বর, তাহলে দুটো আ, দুটো আ, এখানে আ এবং এখানেও আ, এই দুটো আ বর্ণ লোপ পাচ্ছে এবং আটা কোন বর্ণ, স্বরবর্ণ, তাই এটা পড়ে যাচ্ছে স্বরলোপের মধ্যে, স্বরলোপ। এরপরে আসছি ছুটো ছুটি। ছুটো ছুটি কি হয়ে যাচ্ছে দেখো, ছুটো ছুটি আসছে ছোটা ছুটি থেকে, ছোটা ছুটি থেকে আসছে ছুটো ছুটি। তাহলে এখানে আগে স্বরবর্ণ ছিল ওকার আর এখানে পরে স্বরবর্ণ ছিল রস্যুকার, কিন্তু এখানে আমরা দেখছি দুটোই রস্যুকার চলে আসছে, অর্থাৎ স্বরবর্ণের সঙ্গতি রক্ষিত হচ্ছে, থাকছে, তখন সেটা কি হয়ে যাবে, অবশ্যই স্বরসঙ্গতি হয়ে যাবে, স্বরসঙ্গতি। এরপর চলে যাব 6 নম্বর প্রশ্ন। নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে তাদের সন্ধিবিচ্ছেদ করো। তোমাদের সন্ধিবদ্ধ পদটা খুঁজতে হবে, তারপরে সন্ধিবিচ্ছেদ করতে হবে। ওর মনের মধ্যে জমে ওঠা দুঃখ আর অভিমান রূপান্তরিত হয়েছিল রাগে। তাহলে রূপান্তরিত হলো সন্ধিবদ্ধ পদ, তাহলে রূপ যোগ অন্তরিত, রূপ যোগ অন্তরিত হলো রূপান্তরিত। এরপরে আসছি 6.2। ক্লাবের কর্তাদের হাবভাব থেকে সে পরিষ্কার বুঝতে পেরেছে। পরিষ্কার সন্ধিবিচ্ছেদ করব, পরি যোগ কার, বিসর্গ সন্ধির উদাহরণ। এরপরে আসছি 6.3। কেউ একটা টেলিফোন পর্যন্ত করলো না, পর্যন্ত হয়ে যাবে, পর্যন্ত কি হয়ে যাবে, পরি যোগ অন্ত, পর্যন্ত, এটা ব্যঞ্জন সন্ধির উদাহরণ। 6.4। তার পুরস্কার এতদিনে পেলাম স্বপনদা, পুরস্কার কি হয়ে যাবে, পুরো, এটাও বিসর্গ সন্ধি, পুরো যোগ কার, পুরস্কার। 6.5। ওরা যা দিয়েছে তাতেই সন্তুষ্ট ছিলাম, সন্তুষ্ট কি হয়ে যাবে, সম, অবশ্যই হস চিহ্ন দেবে কারণ এটাও ব্যঞ্জন সন্ধির উচ্চারণ, যদি না দাও তাহলে ভুল হয়ে যাবে। সমযোগ তুষ্ট হলো সন্তুষ্ট।
সাথে এলাম, নিম্ন রেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো। কারকে আমরা কি দেখব? ক্রিয়ার সঙ্গে বিশেষ্য এবং সর্বনাম পদের সম্পর্ক। এখানে দাগিয়ে দেওয়াই রয়েছে, আগে ক্রিয়া খুঁজে নেব, তারপরে আমরা সেই ক্রিয়াকে তার উত্তর যেখানে দাগিয়ে দেওয়া আছে তার উত্তরটা আমরা ক্রিয়ার কাছ থেকে চাইব, এবং যেভাবে চাইব সেভাবে আমরা উত্তর পেয়ে গেলে আমরা কারক নির্ণয় করতে পারবো। তাহলে এখানে বলা হচ্ছে রঞ্জন ঘরের মধ্যে চরকির মতো ঘুরছে। তাহলে দেখো কে কাজটা করছে, কে ঘুরছে, সেটা হলো রঞ্জন ঘুরছে। তাহলে রঞ্জন হয়ে যাচ্ছে কর্তৃকারক। কর্তৃকারকের শূন্য বিভক্তি, কর্তৃকারকের শূন্য বিভক্তি। 7.2 গাড়ি পাঠানো তো দূরের কথা। তাহলে দেখো কি পাঠানো, কি পাঠানো, তাহলে কি পাঠানো দূরের কথা, আজকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবশ্যই পাচ্ছি কর্মকারক। কর্মকারকে এটাও হয়ে যাচ্ছে শূন্য বিভক্তি, কর্মকারকের শূন্য বিভক্তি। 7.3 সারাটা সকাল ও ছটফট করে বেরিয়েছে। সারাটা সকাল এরকম সময়ের কথা বললে এবং সেই সময় ধরে সে কাজটা করছে, অর্থাৎ সেই সময় তার অবস্থানটাও একই ক্ষেত্রে রয়েছে। তাহলে সেটা বললে আমরা কোনটায় সকাল বললেই হয়ে যাচ্ছে অধিকরণ কারক। এই যে সময়ের যখন উল্লেখ, সেই সময় কেউ একটা কাজ করছে তখন সেটা অবশ্যই হয়ে যাবে অধিকরণ কারক। অধিকরণ কারক হয়ে যাচ্ছে এবং সকাল এটাও হয়ে যাচ্ছে শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। 7.4 কানে ভেসে আসে পাখির ডাক। দেখো কানে ভেসে আসে কি ডাক। আমরা সম্বন্ধ পদের ক্ষেত্রে দেখি যে এর সাথে সম্বন্ধ পদের ক্ষেত্রে কোনো বাক্যের যে ক্রিয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক সেভাবে থাকে না। তো এই যে কানে ভেসে আসে পাখির ডাক এবং র রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং র বিভক্তিও থাকে সম্বন্ধ পদের ক্ষেত্রে। এখানে সেই ডাকের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, সুতরাং এইটাও চলে আসছে সম্বন্ধ পদ র বিভক্তি, সম্বন্ধ পদ র বিভক্তি। 7.5 রঞ্জন টেলিফোনটা রেখে দিল। রঞ্জন টেলিফোনটা রেখে দিল। এখানে টেলিফোনটা কি হয়ে যাবে? কাজটা কে করছে? রঞ্জন। তাহলে রঞ্জনের তলায় যদি দাগ দাঁড়ানো থাকতো তাহলে কর্তৃকারক, এবং কি রেখে দিল না টেলিফোনটা রেখে দিল। তাহলে কি হয়ে যাবে? কর্মকারক। এবং টা হয়ে যাচ্ছে, যে টাটা যেটা লেখা আছে না, এটা হয়ে যাচ্ছে নির্দেশক, নির্দেশক। 8 নিচের বাক্যগুলি ক্রিয়ার কাল নির্দেশ করো। ক্রিয়ার কাল আমরা যেমন অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল এগুলো যেমন আমরা নির্ণয় করে থাকি সেরকম নির্ণয় করব। দেখো গুরুত্ব দেয়নি, দেয়নি আমরা ক্রিয়াটা নির্ভর করি কার ওপর দাঁড়িয়ে না ক্রিয়ার ওপর। আমরা করেছিলাম, খেয়েছিলাম বা খাচ্ছি, খেয়েছি এই ধরনের ওপর দাঁড়িয়ে। তাহলে এখানে দেখো গুরুত্ব দেয়নি মানে কাজটা আগে হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে? গুরুত্ব দেয়নি অতীতকাল, বা আমরা সাধারণ অতীতকাল বলতে পারি। 8.2 তুই চলে আয়, তুই চলে আয়। এখানে কে বলা হচ্ছে? যে আসার কথা বলা হচ্ছে, তাহলে এটা সাধারণ বর্তমান কাল। কাল সকালে আমায় কলকাতার বাইরে যেতে হয়েছিল। দেখো ক্রিয়ার যে এটা রূপটা সেটা থেকেই আমরা বুঝতে পারছি যে এটা অতীতকাল, তাহলে এটাও হয়ে যাচ্ছে অতীতকাল। এরপরে আসছি 8.4 আমি রঞ্জন সরকার বলছি। এই যে আমি রঞ্জন সরকার বলছি, এটা কি হয়ে যাবে? অবশ্যই বর্তমান কাল, কারণ আমাদের তিনটে আছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে এটা হচ্ছে বলছি যখন হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে বর্তমান কাল। আট 8.5 রঞ্জনের মুখে খেলে গেল ম্লান হাসি। রঞ্জনের মুখে খেলে গেল ম্লান হাসি, তাহলে এটা হয়ে যাচ্ছে গেলতে অতীতকাল।
9 দেখো লেখা আছে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। প্রথমেই লেখা আছে 9.1-এ এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি। হ্যাঁ সূচক বাক্যে করতে বলা হয়েছে, তাহলে কি লিখতে হবে? হ্যাঁ সূচক বাক্যে এখানে পাইনি সেটা উঠিয়ে দিতে হবে, এখানে নাতে রয়েছে যেহেতু, তাই লিখতে হবে এত দুঃখ এত ব্যথা সে প্রথম পেল, সে প্রথম পেল। তাহলে হয়ে যাচ্ছে এত দুঃখ এত ব্যথা সে প্রথম পেল। 9.2 সিদ্ধান্তটা নেয়ার পর রঞ্জনের মন অনেকটা শান্ত হলো। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। তাহলে এভাবে জটিল বাক্যে নেওয়ার জন্য আমরা জানি যখন তখন যেমন তেমন যদি তদি এগুলো আনতে হয়। তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি যে যখন রঞ্জন সিদ্ধান্তটা নিল তখন তার মন অনেকটা শান্ত হলো। যখন রঞ্জন সিদ্ধান্তটা নিল তখন তার মন অনেকটা শান্ত হলো। 9.3 এই মুহূর্তে সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠল। যৌগিক বাক্য, যৌগিক বাক্যের মধ্যে আমরা একটা সেই হিসাবে সংযোজক অব্যয় যোগ করি। সেই সংযোজক অব্যয় কোনগুলো? ও, আর, কিন্তু এগুলো যোগ করি। তাহলে এটা এভাবে লিখতে পারি যে সেই মুহূর্ত এলো এবং কলিং বেলটা বেজে উঠল, বা সেই মুহূর্ত এলো ও কলিং বেলটা বেজে উঠল। 9.4 রঞ্জনের গলাটা একটু কেঁপে উঠল। এখানে বলা হয়েছে না সূচকে, না সূচকে নিয়ে গেলে না আনতে হবে। তাহলে এভাবে লিখতে হবে যে রঞ্জনের গলাটা একটু কেঁপে উঠল না যে এমন নয়। রঞ্জনের গলাটা একটু কেঁপে উঠল না যে এমন নয়, বা রঞ্জনের গলাটা নিষ্কম্প থাকলো না, এটাও করতে পারি। 9.5 যারা এতক্ষণ দেয়ালে পিঠ দিয়ে লড়ছিল তারাই এখন রুখে দাঁড়ালো। এটা সরল বাক্যে নিয়ে যেতে হবে। সরল বাক্যে দেখো এখানে যারা তারা এগুলোকে উঠিয়ে দিতে হবে কারণ এটা জটিলে রয়েছে। তো সেটা নিয়ে আসার জন্য আমাদের বলতে হবে এভাবে যে এতক্ষণ দেয়ালে পিঠ দিয়ে লড়া মানুষরা, এতক্ষণ দেয়ালে পিঠ দিয়ে লড়তে থাকা মানুষরা এখন রুখে দাঁড়ালো। তাহলে এতক্ষণ দেয়ালে পিঠ দিয়ে লড়তে থাকা মানুষরা এখন রুখে দাঁড়ালো। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের পরাজয় ছোট গল্পটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। আশা করি তোমাদের গল্পটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। গল্পটা খুব ভালো করে পড়ে নেবে। গল্প যদি পড়া থাকে তাহলে প্রশ্নোত্তর করাও কোনো ব্যাপার হবে না। আশা করি তোমরা খুব ভালো করে বুঝে গেছো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন।